অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আজ আমরা প্রথম 10-এ। ভারতীয় চিকিৎসকদের আস্থা আমাদের পাথেয়। কম দামে বিশ্বমানের ওষুধ আমাদের অঙ্গীকার। শাইন ফার্মাসিউটিক্যালস, মানব সেবায় 3 দশক। নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমাদের প্রতিটা ঘরেই কিন্তু কোথাও না কোথাও লুকিয়ে আছে একটা গল্প, কোথাও আলো হারানোর গল্প, কোথাও না দেখা স্বপ্নের গল্প, কোথাও বা বন্ধ হওয়া চোখের গল্প। এবং কারুর বাবা, কারুর মা, কারুর বা প্রিয়জন অনেকেই কিন্তু রয়েছেন অনিশ্চয়তায়, ভয়ে। এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি শব্দটা যতটা ভয়ের, ঠিক ততটাই কঠিন কিন্তু হঠাৎ করে দেখতে না পাওয়ার আশঙ্কা। এবং ডায়াবেটিক শুধু কেড়ে নেয় না আমাদের জীবন, এটা কেড়ে নেয় আমাদের আত্মবিশ্বাস, আমাদের স্বাধীনতা, আমাদের বেঁচে থাকার মূল মন্ত্রগুলো। আর এই নীরব যন্ত্রণা নিয়েই আজকে আমরা আমাদের আলোচনায় এগিয়ে যাব। আমাদের আলোচ্য বিষয় হলো মিষ্টি রোগের নীরব শত্রু, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং রেটিনা স্পেশালিস্ট ডক্টর সৌম্যব মণ্ডল। দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। এবং রয়েছেন ডক্টর শঙ্খ শুভ্র চৌধুরী। দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আর বলার অপেক্ষা রাখেন না যে পর্দার পিছনে রয়েছেন আমার প্রিয় দর্শক বন্ধুরা। আপনারা চাইলে আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন আমাদের কাছে রাখতেই পারেন। আপনাদের একটা প্রশ্ন, একটা সচেতনতা হয়তো কোনো না কোনো মানুষের সাহায্য করতে পারে এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য। প্রথমেই যে জিনিসটা একটু জানতে চাইবো ডক্টর মণ্ডল আপনার কাছে, যে এই ডায়াবেটিককে আমরা সাধারণত নীরব শত্রু বলছি, চুপি সারে আসছে, আমরা বুঝতেই পারছি না। সত্যি এতটা ভয় পাওয়ার কি কোনো কারণ রয়েছে? অবশ্যই, তার কারণ আমাদের শরীরে যখন কোনো রোগ জ্বালা হয় তখন সেই রোগ জ্বালাকে আমরা তখনই গুরুত্ব দিই যখন তার সঙ্গে ব্যথা জড়িয়ে থাকে। ব্যথা হলে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিই। কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে যেটা হয়, ব্যথা অনুভূতি থাকে না প্রথম দিকে। সেজন্য প্রথম দিকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি খুব অবহেলা করি এবং আমাদের কাছে যে সমস্ত পেশেন্ট আসে তারা কিন্তু একদম শেষ অবস্থায় আসেন, অ্যাডভান্স স্টেজে আসেন। তো সেই জন্য আমরা একে সাইলেন্ট কিলার বলি বা নীরব ঘাতক বলি, কারণ আমরা এই সাধারণত এই রোগটিকে খুব বেশি করে অবহেলা করি। বেশ, তবে এইটা ডক্টর শঙ্খ শুভ্র চৌধুরী আসছি আপনার কাছে, এবং এটা ভীষণ জানতে ইচ্ছে করছে যে আমার মনে হয় যে প্রত্যেক দিনই আপনারা নিশ্চয়ই আপনাদের ওপিডিতে দেখছেন কোনো বাবা মাকে ধরে বাচ্চা তার সন্তান নিয়ে আসছে এবং তারা একেবারেই অন্ধ অবস্থায় রয়েছে। একটু সচেতনতা, একটু সাবধানতা যদি আমরা অবলম্বন করতে পারতাম তাহলে হয়তো এই পর্যায়ে পৌঁছতো না। কি কি লক্ষণগুলো দেখলে একজন মানুষ বুঝতে পারবে যে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে বা ডায়াবেটিসের সম্ভাবনা রয়েছে? এটা কিভাবে চোখে আমাদের ক্ষতি করতে পারে? প্রথমত হচ্ছে যে কোনো রোগী যখনই তার ডায়াবেটিস ধরা পড়বে তখনই তাকে সঙ্গে সঙ্গেই চক্ষুরোগ বিশেষজ্ঞর কাছে গিয়ে চোখটাকে দেখানো উচিত যে তার আদৌ ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা। এটা মেনলি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। টাইপ 1 ডায়াবেটিস মানে জুভেনাইল ডায়াবেটিস, যাদের জন্ম থেকে যারা ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে দেখানোর প্রয়োজন পড়ে না। 5 বছর পর, মানে যখন ডায়াবেটিস ধরা পড়বে টাইপ 1 ডায়াবেটিস, তার 5 বছর পর থেকে চোখ দেখাতে হবে। এবং তারপর থেকে কিন্তু থাকুক বা না থাকুক, প্রথমবার দেখা যাচ্ছে হয়তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি নেই, তা সত্ত্বেও কিন্তু প্রতি বছর নিয়ম করে একবার করে চোখ পরীক্ষা করাতে হবে এবং সেই চোখটাকে রেটিনা পরীক্ষা করাতেই হবে। এবং বুঝতে পারার জন্য আমি কত ছবি দেখাতে বলছি। যদি ডায়াবেটিসের ক্ষেত্রে নর্মাল বাঁদিকে যে ছবিটা আছে সেটা হচ্ছে একটা সাধারণ মানুষ যেরকম দেখতে পায়। যখন এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে তখন কিন্তু যে ডান দিকে যে ছবিটা আসছে সেই রকম মানুষ দেখতে পাবে। তো এইটা বোঝার আগেই কিন্তু যাতে না হয়, যখন নর্মালি দেখতে পাচ্ছে তখনই তার ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত। তাহলে বোঝা গেল চোখের সামনে একটা কালো ছোপ ছোপ প্রলেপ চলে আসছে। এই যে রেটিনোপ্যাথি শব্দটা আমরা বলি ডক্টর মণ্ডল, এই রেটিনোপ্যাথি শব্দটার মানে কি, বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটা একটা কঠিন শব্দ, একটু আমাদের সহজ করে যদি বলেন। আমাদের চিকিৎসা শাস্ত্রে যে কোনো রোগগুলিকে খুব আমরা ইংলিশে কঠিন কঠিন নাম দিয়ে ফেলেছি, কিন্তু সাধারণ মানুষের জন্য যদি বোঝার জন্য বলি,
সেক্ষেত্রে প্যাথি মানে হচ্ছে রোগ, যে কোনো শরীরে যে কোনো অংশে প্যাথি মানে সেই অংশের রোগ। তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে হলো ডায়াবেটিসের জন্য রেটিনার যে রোগ হয়, রেটিনার যে চেঞ্জেস হয়, সেগুলিকে একসঙ্গে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। বেশ, মানে চোখের পিছনের যে পর্দা সেই অংশে নানান রকমের সমস্যা দেখা দেয়। ডক্টর চৌধুরী, আসছে আপনার কাছে। এই আমরা তো জানি যে ডায়াবেটিস মানে সুগার হয়েছে, এবং সুগার হলে বেশি চিনি খাওয়া যাবে না, এটা আমাদের একদম সাধারণ মানুষের মনের চিন্তা ভাবনা। এটা কি সত্যি যে চিনি খেলেই চোখের ক্ষতি হতে পারে, বা অন্য কিছুর সাথে এর কোনো সম্পর্ক নেই? না, চিনি খেলে তো অবশ্যই রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, সেখান থেকে তো ডায়াবেটিস থেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে যাওয়ার চান্সেস তো থাকে। কিন্তু শুধুমাত্র যে চিনি খেলেই বা একটু যে চায়ে চিনি দিলাম সেখান থেকেই যে আমার বেড়ে যাবে এরকম নয়। কারণ কি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিস অনেক কারণে হয়, সেখান থেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথিরও অনেক কটা কারণ, প্রত্যেকটা নিয়ন্ত্রণে রাখবে এবং তার সাথে নিজেদের দৈনন্দিন জীবনে একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চালালে কিন্তু ডায়াবেটিস হবে না বা ডায়াবেটিক রেটিনোপ্যাথিও হবে না। আচ্ছা ডক্টর মণ্ডল, অনেক মানুষ আছেন তো যাদের ডায়াবেটিস রয়েছে অথচ তারা সম্পূর্ণ ভালো দেখছেন, তারা বলছেন আমার ডায়াবেটিস আছে তো কি আছে, আমি তো সম্পূর্ণ ভালো রকমভাবে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে তারা কি একটুখানি রিল্যাক্সড ভাবতে পারে, নাকি তাদের জন্য চোখের পরীক্ষার কোনো ব্যাপার রয়েছে, এবং যদি থেকে থাকে সেগুলো ঠিক কী কী? আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, কারণ আমি ভালো আছি এটা খুব আপেক্ষিক বিষয়। ঠিক। তার কারণ একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন একজন তরুণ, 30 বছরের তরুণ, আইটি সেক্টরে কাজ করছেন। তিনি সারাদিনে 10 ঘন্টা কম্পিউটারে কাজ করছেন এবং খুব ফাইন প্রোগ্রামিং করছেন। তার ক্ষেত্রে চোখের ভিজুয়াল ডিমান্ড যতটা হবে, আমাদের কোনো চাষি বন্ধু যিনি মাঠে গরু চড়াচ্ছেন তার ক্ষেত্রে কিন্তু ভিজুয়াল ডিমান্ড বা চোখের ডিমান্ড ততটা হবে না। ঠিক। তো সেক্ষেত্রে যারা আউটডোর ওয়ার্ক করেন বা যারা একটু গ্রস ওয়ার্ক করেন তাদের ক্ষেত্রে ভিজুয়াল ডিমান্ড কম। সাধারণত আমরা দেখি আমাদের ভিশনের 60 থেকে 70% যদি ঠিক থাকে, সেক্ষেত্রে সেটা দিয়েই আমরা দৈনন্দিন জীবনযাপনের কাজকর্মগুলো করে ফেলতে পারি। কিন্তু তার মানে কি আমাদের চোখ ভালো আছে তা নয়। তো এইটাই আমাদের আজকের প্রোগ্রামের বলার উদ্দেশ্য, যে ডায়াবেটিস থাকলে প্রথম বছর থেকেই, যদিও আমি মনে হচ্ছে আমার দৃষ্টিশক্তির কোনো রকম অসুবিধা নেই, তা সত্ত্বেও প্রথম বছর থেকেই ডাক্তারের কাছে আমাদের নিয়মিত চেক আপটা করা উচিত। বেশ, তাহলে বোঝাই গেল যে একদম শুরুর থেকে শুরু করা উচিত। ডক্টর চৌধুরী, আসছে আপনার কাছে যে ধরুন ডায়াবেটিস এবং চোখ, ডায়াবেটিস মানে তো আমি জানি যে শরীরে রক্তের মধ্যে চিনি বেড়ে গেছে, কিন্তু ডায়াবেটিসের সাথে চোখের সম্পর্কটা ঠিক কিভাবে রয়েছে? যখনই শরীরে সুগারের পরিমাণ বেড়ে যায় তখন সেখান থেকে শরীরের বিভিন্ন জায়গায় যে রক্তনালী আছে, সেটা আমরা সবসময় জানি যে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্রেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, হার্ট, এগুলো আমরা সচরাচর জেনেই থাকি। কিন্তু রক্তনালীগুলো কিন্তু আমাদের চোখেও আছে, যেটাকে আমরা ওই মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক চেঞ্জেস। তো এখানে যেরকম হার্ট বা ব্রেন বা কিডনি যেরকম রক্তনালীগুলো যেরকম ড্যামেজড হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই রকমভাবে চোখের রেটিনাতে যে রক্তনালীগুলো আছে সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়, এবং তার ফলে কিন্তু আস্তে আস্তে চোখের দৃষ্টি কমতে থাকে। এটা ছবির সাহায্যে আমরা কতগুলো ছবি দেখাতে পারি। চারটে ছবি আমরা দেখতেই পাচ্ছি। যে প্রথম যে ছবিটা একদম ওপরের বাঁ দিকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সুগারের জন্য কিন্তু কিছু অবাঞ্ছিত রক্তনালী তৈরি হয়েছে, এবং এর ফলে কিন্তু আস্তে আস্তে চোখের দৃষ্টিশক্তি চলে যায়। উপরে ডান দিকের যে ছবিটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু চোখের পিছনে রক্ত ক্ষরণ হয়ে রক্ত জমাট বেঁধে গেছে, যেটাকে আমরা ভিট্রিয়াস হ্যামারেজ বলি। সেখান থেকেও কিন্তু হঠাৎ করেই মানুষ দেখবেন যে আমার দৃষ্টিশক্তি চলে গেছে। নিচের দুখানা যে ছবি আছে সেইগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে অবহেলা করার জন্য এবং সুগারটাকেও না কন্ট্রোল করার জন্য পিছনের যে পর্দা রেটিনা সেটা ক্রমাগত ছিঁড়ে গেছে, এবং সেটাকে আমরা ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট বলি। এর ফলে কিন্তু এই অবস্থায় চলে গেলে সার্জারি তো করা হয়, কিন্তু তার ফলে কিন্তু একদম স্বাভাবিক দৃষ্টি ফেরত পাওয়া কিন্তু প্রায় অসম্ভব। তখন কিন্তু আমাদের সেই সার্জারি পরে যেটুকু দৃষ্টি আসবে মেনে নিতেই হবে। এই ক্ষতিগুলো কিন্তু আস্তে আস্তে হতেই থাকে, সুগারের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকলে।
এই যেটা কথা বললেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনি বলতে চাইছেন যে শরীরের অন্যান্য জায়গায় যে ক্ষতিটা হচ্ছে সেটা আমরা ঠিক চোখের মধ্যে হচ্ছে এবং সেটা আমরা বুঝতে পারছি। তাহলে বোঝা গেল যে চোখ এমন একটা অঙ্গ যেখানে শরীরের অন্য যে চেঞ্জেসগুলো হচ্ছে আমরা দেখতে পাই। তাহলে ডক্টর মণ্ডল, আপনি আমাদের যদি বলেন যে চোখ পরীক্ষা করার জন্য, যে রেটিনোপ্যাথির জন্য যে যে পরীক্ষা দরকার সেগুলো ঠিক কি কি এবং কিভাবে এগোবে একজন মানুষ? ঠিক। তো তার আগে আমি ডক্টর শঙ্কর কথা উদাহরণ টেনে বলতে পারি যে আমাদের ডায়াবেটিসে সাধারণত 3টে সিস্টেম অ্যাফেক্টেড হয়। প্রথম হচ্ছে কিডনি, আপনারা জানেন, নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র এবং চোখ। এই 3টি সিস্টেমের মধ্যে একমাত্র চোখের ক্ষেত্রে কিন্তু রেটিনাকে আমরা খালি চোখে দেখতে পাই। বাদবাকি শরীরের কোনো অংশে রেটিনাকে আমরা খালি চোখে স্নায়ুতন্ত্রকে আমরা খালি চোখে দেখতে পাই না। তো সেক্ষেত্রে আমরা খুব কম পয়সার কিছু টেস্ট করেই কিন্তু বুঝতে পারি যে আপনার চোখের ডায়াবেটিক রেটিনোপ্যাথি তৈরি হয়েছে, ডায়াবেটিসের জন্য রেটিনার ক্ষতিগুলো শুরু হয়ে গেছে। তার মধ্যে প্রথম হচ্ছে ফান্ডাস ফটো। তার মানে খুব সিম্পল একটা রেটিনার ফটো তুলে সেটা আমরা নিজেরাও অ্যাসেস করতে পারি এবং পেশেন্টকেও দেখিয়ে দিতে পারি আপনার রেটিনার এখন এই কন্ডিশন, এবং ওনার ডায়াবেটিসের যিনি ডক্টর, মানে মেডিসিন বিশেষজ্ঞ যিনি, উনিও দেখতে চান যে রেটিনার এখনকার কন্ডিশন কীরকম আছে। তো প্রথম আমরা যে টেস্টটা করি সেটি হচ্ছে ফান্ডাস ফটো। সেকেন্ড আমরা যেটা টেস্ট করি সেটা হচ্ছে সিটি স্ক্যান। আমরা সবাই জানি ব্রেনের সিটি স্ক্যান করি, সেরকম চোখেরও একটি সিটি স্ক্যান আছে যেটিকে বলা হয় ওসিটি, অকুলার কোহেরেন্স টোমোগ্রাফি। এই সিটি স্ক্যানের মাধ্যমে আমরা রেটিনার প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা করে দেখতে পাই এবং সেই লেয়ারগুলিতে কি কি চেঞ্জেস হচ্ছে ডায়াবেটিসের জন্য সেগুলোই আমরা পেশেন্টকে দেখিয়ে দিতে পারি এবং সেটার উপর ভিত্তি করে আমরা ট্রিটমেন্টগুলো কন্টিনিউ করতে পারি। বেশ। আচ্ছা, আমরা তো বুঝলাম যে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করব। এরপর ডক্টর চৌধুরী আসছে আপনার কাছে যে এই রোগের প্রথম দিকে লক্ষণগুলো কি কি রোগীরা সাধারণত নিয়ে আসেন। আমরা দেখলাম যে রক্তক্ষরণ বা যেগুলো আপনি বলছেন একটু অ্যাডভান্স স্টেজে, শুরুর দিকে মানে মানুষ কিভাবে আসে, হঠাৎ দৃষ্টি কমে যায় নাকি ধীরে ধীরে কমে, সেটা একটু যদি বুঝিয়ে বলেন। যদি সেভাবে দেখা যায়, ডায়াবেটিস রেটিনোপ্যাথির জন্য প্রথম দিকে হচ্ছে কালো কালো ছোপ ছোপ দেখতে পায়। সেটা সবচেয়ে যেটা মানে সুগার হবে, ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য সবচেয়ে যেটা কমন কজ কারণ সেটা হচ্ছে যে চোখের রেটিনার ওখানে জল জমে যায়। সেই জলটা জমে গেলে সবচেয়ে তাড়াতাড়ি দৃষ্টিটা আস্তে 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 কমতে থাকে। কিন্তু যখন ভিট্রিয়াস হ্যামারেজ হয় সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি তার দৃষ্টিশক্তিটা কমে আসে এবং যখন পর্দাটা যখন ছিঁড়ে যায় সে তো তখন একবারেই তখন বুঝতে পারে যে কালো মতন বিদ্যুতের ঝলকানির মতন দেখে তার দৃষ্টি কমে আসে। বেশ। কিন্তু প্রথম দিকে কিন্তু আস্তে 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 আস্তেই দৃষ্টিটা কমে, সেটা কিন্তু বেশিরভাগ মানুষ অবহেলা করে এবং অবহেলার পরে যখন পরের দিকে হঠাৎ করে অনেকটা দৃষ্টি কমে যায় তখনই কিন্তু পেশেন্ট আসে, সেটা করা উচিত না। আচ্ছা, আমরা বুঝলাম যে তার মানে চোখের ভেতরে কোথাও একটা রক্তক্ষরণ হচ্ছে, সেটা বোঝা গেল। ডক্টর মণ্ডল, আসছি আপনার কাছে। আমরা সাধারণত সচেতনতার জন্য আমরা অনেককেই জানি যে চোখের জন্য ইনজেকশন দিতে হয়, লেজারের কিছু একটা ভূমিকা রয়েছে। সেই ব্যাপারগুলো যদি একটু ভালোভাবে আমাদের সহজ করে বুঝিয়ে বলেন। লেজার এবং ইনজেকশন দুটোই সাধারণ মানুষরা যখন রোগীরা আমাদের কাছে আসেন তখন এসে খুব ভয় পেয়ে যান যে আমার চোখে লেজার হবে, আমার চোখে ইনজেকশন হবে। এই জিনিসগুলো সবাই প্রথমে গ্রহণ করতে পারেন না এবং পাড়ার কারো কাছে গল্প শুনেছেন যে লেজার করে চোখ খারাপ হয়ে গেছে, ইনজেকশন করে চোখ খারাপ হয়ে গেছে। এগুলোতে অনেকেই ডিমোটিভেটেড হয়ে যান যে আমি কিন্তু এগুলো নেব না। তো সেক্ষেত্রে বলে রাখি যে আমাদের অ্যাডভান্সড স্টেজে যে সমস্যাগুলো নিয়ে রোগীরা আসেন সেক্ষেত্রে লেজার এবং ইনজেকশন একদম অপরিহার্য একটি ট্রিটমেন্টের মধ্যে পড়ে এবং এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, ভারতে নয়, গোটা পৃথিবীতে ট্রিটমেন্ট প্রোটোকল একই রকম। তার কারণ হচ্ছে যে আমরা ট্রিটমেন্ট প্রোটোকলের বাইরে কখনোই যেতে পারি না। সেক্ষেত্রে লেজারের ভূমিকা হলো, লেজার একটি মানে কাটা ছেঁড়া বিহীন ট্রিটমেন্ট। যদি একটু দেখে নিই। হ্যাঁ, ডক্টর চৌধুরীকে অনুরোধ করবো যদি আমরা স্ক্রিনে যে ফটোগুলি দেখতে পাচ্ছি, যে কালো কালো ছোপগুলি দেখতে পাচ্ছি, সেগুলো লেজারের স্পট। তো লেজারের কোনো কাটা ছেঁড়া হয় না, কোনো ব্যথা যন্ত্রণা হয় না এবং সম্পূর্ণ আলো দিয়ে চিকিৎসা হয়। তো সেক্ষেত্রে আমাদের লেজার নিয়ে ভয় পাওয়ার খুব বেশি কিছু কারণ নেই এবং ইনজেকশনটিও একদমই পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি ট্রিটমেন্ট।
চোখের ইঞ্জেকশন কিন্তু সম্পূর্ণভাবে ব্যথা বেদনাবিহীন। আমরা হাতেও যে ইঞ্জেকশন নিই তাতেও কিছুটা হলেও ব্যথা লাগে, চোখের ইঞ্জেকশনে কিন্তু সম্পূর্ণরূপে ব্যথা একদমই লাগে না। তার কারণ আমরা চোখে একটি ড্রপের মাধ্যমে চোখটাকে অ্যানাস্থেসিয়া করে বা অসাড় করে তাতে ইঞ্জেকশনগুলি দিই, এবং সম্পূর্ণ ট্রেন্ড ডক্টর যারা তারাই আপনার ইঞ্জেকশন দেবেন। সেক্ষেত্রে আপনার আরো ভয় একটু পাওয়ার কোনো ছবির কারণ নেই। সাহায্যে আমরা দেখে নেব। হ্যাঁ, একটি ভিডিও আমরা এটিতে আমরা দেখছি একটি পেশেন্টকে আমরা লেজার ট্রিটমেন্ট করছি। এতে কিন্তু কোনো কাটা ছেঁড়া এই সমস্ত কিচ্ছু হচ্ছে না, সম্পূর্ণ লাইটের মাধ্যমে ট্রিটমেন্টটি হচ্ছে। বেশ, এরপরে আসছি ডক্টর চৌধুরী আপনার কাছে। দেখুন, সরকারি পরিষেবাগুলো ঠিক কি কি রয়েছে এবং সাধারণ মানুষের জন্য এই ইনজেকশন বা এই লেজার এগুলো কতটা সহজলভ্য করে দেওয়া হয়েছে? সরকারি পরিষেবাতে এখন বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষত যেগুলো মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গে আছে, বেশিরভাগ মেডিকেল কলেজেই কিন্তু ইনজেকশন এখন ফ্রিতেই দেওয়া হচ্ছে। অনেক রকমের ইনজেকশন আছে, যদিও সরকারি পরিষেবাতে মূলত র্যানিভিজুম্যাব ইনজেকশন দেয় বিভিন্ন মেডিকেল কলেজে দেওয়া হচ্ছে। প্রাইভেট আমি যদি হাসপাতালগুলোর ক্ষেত্রে বলে দিই, সেখানে বিভিন্ন রকমের অপশনস আছে। সেটা অবভিয়াসলি সেখানকার চিকিৎসক এবং সেই পেশেন্টের চোখের অবস্থা কীরকম সেই অনুযায়ী ঠিক করেন। সেটা র্যানিভিজুম্যাব হতে পারে, দোদোসিজুম্যাব হতে পারে, অ্যাফ্লিভারসেপ্ট হতে পারে, কিংবা ফ্যারিসিম্যাব হতে পারে। হ্যাঁ, কিছু কিছু ইনজেকশন অবশ্যই খরচা সাপেক্ষ, কিন্তু বিভিন্ন রকম ইন্স্যুরেন্স, প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কিছু কিছু সরকারি ইন্স্যুরেন্স কোম্পানিও আছে যারা কিন্তু এইগুলোকে প্রোভাইড করেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ সেখানে প্রাইভেট হাসপাতালে গিয়েও এই ইনজেকশন নিয়ে আসতে পারে। এবং আরও কিছু যদি কোনো অনুদানের সম্বন্ধে আপনি যদি বলতে চান ডক্টর মণ্ডল। হ্যাঁ, ডক্টর চৌধুরী যেরকম বললেন যে আমাদের একটি পেশেন্ট এসে বিভিন্ন ধরনের স্কিমের আন্ডারে হতে পারে, কোনো সরকারি স্কিম যেরকম ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, এগুলোর আন্ডারে সম্পূর্ণ ক্যাশলেস ট্রিটমেন্ট প্রাইভেট হসপিটালেও পেতে পারেন। অনেকেই বলেন যে গভর্নমেন্ট হসপিটালে আমি ভিড়ের জন্য যাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট হসপিটালেও এই ট্রিটমেন্টগুলো অ্যাভেলেবেল। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্পের আন্ডারে ইঞ্জেকশনগুলি কিন্তু প্রাইভেট হসপিটালেও সম্পূর্ণ ক্যাশলেস ফেসিলিটি পেশেন্টরা পাচ্ছেন। এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য একটি এবং অত্যন্ত আশার একটা খবর, সাধারণ মানুষের জন্য নিশ্চয়ই একটা বড় খবর এটি। এবং আরও আলোচনায় আমরা এগিয়ে যাব, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আজ আমরা প্রথম 10-এ। ভারতীয় চিকিৎসকদের আস্থা আমাদের পাথেয়, কম দামে বিশ্বমানের ওষুধ আমাদের অঙ্গীকার। শাইন ফার্মাসিউটিক্যালস, মানব সেবায় 3 দশক। স্বামী, শ্বশুর শাশুড়ি সবাইকে ম্যানেজ করে চলাটা, এই ম্যানেজমেন্টটা কে পারে মহিলারা ছাড়া? কোথাও কোথাও পরিবারের ধারণা এখনো যে তাদের বিয়েটাই একমাত্র অপশন। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার কাছে জীবনটা 40 বছরে শেষ হয়ে যায়নি। আমি সর্বক্ষণ ভাবছি এরপর কি করব। ধারাবাহিক না মানুষের জীবনে খুব প্রভাব ফেলে। কন্টেন্ট শুধু দিলে তো হবে না, গ্ল্যামারও তো চাই। মহিলাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ঘরে বাইরে, প্রতি রবিবার দুপুর 12টা 2 মিনিটে। ঘরে বাইরে, ঘরে বাইরে। ফিরে আসছি আমাদের আলোচনা পর্বে। আমরা আলোচনা করছিলাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে। ডক্টর মণ্ডল, আসছি আপনার কাছে। একটু জানতে ইচ্ছে করছে যে আমরা তো ইনজেকশন, লেজার এসবের সম্বন্ধে শুনলাম, সার্জারি বা অপারেশনের মাধ্যমে কি কি ধরনের চিকিৎসা করা হয় এই ডায়াবেটিক রেটিনোপ্যাথির? অপারেশন আমরা যেটা জানি যে কোনো রোগ শরীরের, সেক্ষেত্রে প্রথমের দিকে আর্লি স্টেজে আমরা সবসময়ই ওষুধ দিয়ে সেই রোগটিকে সারানোর চেষ্টা করি। যখন অ্যাডভান্স স্টেজে চলে যায়, যখন ওষুধের ক্ষমতার বাইরে চলে যায়, সেক্ষেত্রেই কিন্তু আমরা সেই রোগটিকে সার্জারি করে আবার নর্মাল করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির 2টি স্টেজ আছে। একটি হচ্ছে নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং একটি হচ্ছে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তার মানে হচ্ছে একটিতে রোগটি শুরু হলো কিন্তু ব্লিডিং হওয়ার সম্ভাবনা সেখানে নেই, যেটিকে বলে নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে কিন্তু ব্লিডিং শুরু হয়ে যায়। ব্লিডিং শুরু হয়ে যাওয়ার মানে হলো সেটি কোন একটা সার্জিক্যাল ভিডিও যদি একটু আমরা অপারেশনের মাধ্যমে, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে।
এটা কি একদম ছোট্ট 3টি ফুটো করে আমরা চোখের ভেতরে প্রবেশ করি। এটি 25 গেজ, তার মানে প্রায় একটি ছুঁচের মতো ফুটো। চোখে অ্যানাস্থেসিয়া করে আমরা সার্জারিগুলো স্টার্ট করি। এই 3টি ফুটোর মধ্যে একটি দিয়ে লাইট দিয়ে আমরা ভেতরে রেটিনার জিনিসপত্র দেখি। এই ভিডিওতে আপনারা দেখছেন চোখের ভেতরে ব্লিডিং শুরু হয়ে গেছে এবং এই ব্লিডিংগুলির জন্য পেশেন্ট চোখের সামনে কালো কালো ছোপ ছোপ দেখছেন, সেগুলিকে আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। এটি ভিট্রেক্টমি অপারেশন বলা হয়। এই অপারেশনের মাধ্যমে আমরা দেখুন প্রলিফারেশন, যেগুলো আনওয়ান্টেড প্রলিফারেশন, সেগুলিকে আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি। ব্লাডগুলিকে আমরা পরিষ্কার করে দিচ্ছি। এবং পুরো রেটিনার যেখানে যেখানে ব্লাড জমে আছে সেগুলোকে আমরা অল্প অল্প করে সব জায়গাগুলিকে পরিষ্কার করার চেষ্টা করছি। এবং এটি হলো লেজার। আমরা একটু আগেই দেখলাম যে আউটডোরে একটি লেজার প্রসিডিওর আমরা করছি, এটি কিন্তু ইনডোরে অর্থাৎ ওটিতে আমরা ভেতরে গিয়ে লেজার করছি এবং এই লেজারের মাধ্যমে আমরা পরবর্তীকালে আরও যাতে ব্লিডিং না হয় সেই ব্যবস্থাগুলো করা হয়। তো এই ভিট্রেক্টমি অপারেশনের মাধ্যমে আমরা অ্যাডভান্স স্টেজ মানে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। মানে এত কঠিন, আমাদের সাধারণ মানুষের ধারণা যে রেটিনা অপারেশন মানে ভয়ঙ্কর কঠিন একটা সার্জারি এবং তাদের বহুদিন অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, অনেক প্রিকশনস নিতে হবে। বোঝা গেল যে এটা অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডক্টর চৌধুরী, আসছি আপনার কাছে। এই ক্ষেত্রে ধরুন একবার অপারেশন করার পরে সেই সমস্যাগুলো কি আবার ফিরে আসতে পারে, বা কি কি সাবধানতা একজন রোগী নেবে অপারেশনের পরে? দেখুন, ফিরে তো অবশ্যই আসতে পারে। যদি আমি ধরে নিচ্ছি যদি পর্দা ছেঁড়ার জন্য যে ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট যখন হয়েছে তার জন্য অপারেশন করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু পর্দা আবার ছিঁড়ে যেতে পারে। অনেক সময় হচ্ছে সেখানে পর্দা না ছিঁড়ে গেলেও সেখান থেকে আবার রেকারেন্ট বারবার রক্তক্ষরণও হতে পারে। সেই ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে ভিতরে তো ভিট্রিয়াসটাকে কেটে পরিষ্কার করে দেওয়াই হয়েছে, যেরকম ডক্টর সৌম্য বললেন। সেক্ষেত্রে আবার হচ্ছে যে আরও এক্সটেন্সিভ ওয়েতে আরেকটু লেজার করে দেওয়া হয়, কিন্তু যাতে ফিরে না আসে সেই জন্য মূল কিন্তু হচ্ছে তার লাইফস্টাইল ম্যানেজমেন্ট, মানে যেই রকম এন্ডোক্রিনোলজিস্ট যেরকম বলেছেন যা খেতে হবে না খেতে হবে, ব্যায়াম ফ্যায়াম সেগুলো করা, ঠিক। এবং তার সাথে হচ্ছে নিয়মিত চোখে ফলো আপ করে যাওয়া, যাতে যখনই কোনো অসুবিধা হবে যাতে সেই তখনই একটা ট্রিটমেন্ট স্টার্ট করে দেওয়া যায়, যাতে এরকম কমপ্লিকেশনস ভয়াবহ আবার ভবিষ্যতে না হতে পারে। ডক্টর মণ্ডল, এটা যেটা দেখে মনে হচ্ছে যে এটা একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি, এবং মানে ঠিক কারা এতটা এই কঠিন পর্যায়ে পৌঁছতে পারে, কারা বিশেষ করে এই রোগটায় আক্রান্ত হতে পারে, যেটা আমরা দেখলাম যে রক্ত ভরে যাচ্ছে চোখের পর্দাটা? তাহলে একটা তো ডক্টর চৌধুরী বললেন যে যাদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত জীবনযাপন, ঠিক, এবং 3টি ফ্যাক্টরকে সাধারণত আমরা বেশি করে দায়ী করি। একটি হলো ডায়াবেটিস, একটি হলো হাইপারটেনশন বা রক্তচাপ বৃদ্ধি, এবং একটি হলো কোলেস্টেরল। তো এই 3টি যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের চোখ কেন শরীরের অন্যান্য অংশেও যে সমস্যাগুলি হয়, যেরকম স্ট্রোক হলো এবং হার্ট অ্যাটাক হলো, এই সমস্যাগুলো কিন্তু কমে যাবে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলিকে যদি আমরা একটি কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, যেরকম আমাদের প্রোটোকল রয়েছে, যেরকম সুগার আমরা ফাস্টিং 140-র মধ্যে রাখা উচিত, পিপিবিএস মানে যেটা আমাদের খাওয়ার পরে সুগার বলি সেটিকে 200-র মধ্যে রাখা উচিত, এবং কোলেস্টেরলের যে মাত্রাগুলি রয়েছে সেগুলির মধ্যে যদি আমরা রাখি, বা ব্লাড প্রেশার 140/90 এগুলোর মধ্যে যদি রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলি বারবার ফিরে আসা এবং এগুলি থেকে অ্যাডভান্স স্টেজে চলে যাওয়া, এগুলিকে আটকানো সম্ভব। এবং কিছু কিছু স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর আছে, যেরকম সুগারের ডিউরেশন, কত দিন ধরে আপনার সুগার আছে তার উপর ডিপেন্ড করছে আমার চোখের ক্ষতি কত বেশি হবে। দ্বিতীয়, ব্লাড প্রেশার, কোলেস্টেরল আমি অলরেডি বলে দিলাম। আরেকটি ইম্পর্টেন্ট যেটি আমরা খুব বেশি করে কন্ট্রোল করতে পারি সেটি হচ্ছে সিগারেট স্মোকিং। স্মোকিং যদি আমরা ছাড়ি সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলি বারবার ফিরে আসে না,
এবং কিডনি, সুগারের ক্ষেত্রে কিডনির সমস্যা যেটিকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হয়, সেটিকে যদি আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে কন্ট্রোলে রাখতে পারি, এই সমস্যাগুলিকে তাহলে আর মানে অ্যাগ্রাভেট করা বা বেশি বাড়াবাড়ি হওয়া থেকে আমরা আটকাতে পারি। বেশ, তাহলে বোঝা গেল যে আমাদের রোগটাকে কিন্তু একটু সিরিয়াসলি নিতে হবে। অনেক রোগী আছে ডক্টর চৌধুরী যে এই রোগটাকে একদম হালকাভাবে নেয় এবং অবহেলার চোখে নেয়। শুরুর দিকে তো এটা যেহেতু একটা চুপি সারে আসছে, সিমটমস হয় না, সেক্ষেত্রে তাদের কতটা সচেতন হওয়া উচিত? সুগার থাকলেই কোনো মানুষেরই হালকাভাবে নেওয়া উচিত নয়। যেটা প্রথমেই বললাম, সুগার থাকলেই যখনই ধরা পড়বে তার থেকে নিয়মিত তাকে বছরে একবার অন্তত চোখের জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত। কিন্তু এবার যখন দেখা যাচ্ছে বিভিন্ন রকম স্টেজ থাকে, যদি ধরাও পড়ে যে না তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি শুরু হয়ে গেছে, সেখানে প্রথম দিকে খুব অল্প রেটিনোপ্যাথি থাকতে পারে, যেটাকে আমরা মাইল্ড রেটিনোপ্যাথি বলি। তারপর হচ্ছে তার থেকে একটু বৃদ্ধি হতে পারে, সেখানে মডারেট বলি আমরা। দেখে নিই। হ্যাঁ, মডারেট রেটিনোপ্যাথি হতে পারে। আমরা যদি ছবি দেখি যে প্রথম দিকে হচ্ছে কিছু রক্তক্ষরণ থাকে, তার সাথে এই যে হলুদ হলুদ ছোপ ছোপগুলো, সেগুলো হচ্ছে জল জমা হয়ে গেছে ইনিশিয়ালি। কিন্তু এই জলগুলোকে এক্সুডেটস বলে। সেটা এখন মাঝখানে অনেকগুলো জমা হয়, তখন সেখানে কিন্তু বোঝা যায় সেখানে জলটাও পিছন দিকে জমা হয়। জল মানে কিছুই না, যে রক্ত যে নালীগুলো আছে সেইগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং সেই রক্তনালীগুলোর ভিতরে যে প্লাজমা আছে বা লিপোপ্রোটিন আছে, সেইগুলো আস্তে আস্তে বেরিয়ে ওইখানে জমা হতে থাকে এবং যখনই জমা হয় তখন দৃষ্টিটা কমতে থাকে। এবং কমার ফলে আমরা এখন ইনজেকশন দিই, মানে এখন সাধারণত ইনজেকশনই দেওয়া হয় যেহেতু মাঝখানে জমা হয় বলে। আগে কিন্তু এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় লেজারই করা হতো। তো যখনই এই রক্তক্ষরণগুলো শুরু হয়ে যাবে, তখন যদি অনেক সময় হয় যে না, আমরা অনেক পেশেন্টকে বলি যে কিছু দরকার নেই, কিন্তু ফলো আপে থাকা, হয়তো জাস্ট একটু রক্তক্ষরণ শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু যেরকম ডাক্তার বলবেন 6 মাস পর বা 3 মাস পর, সেরকম কিন্তু এসে নিয়মিত দেখিয়ে যেতে হবে। কারণ কি, আমরা সাধারণত যেহেতু দৃষ্টিটা প্রথম দিকে অল্প অল্প করে কমতে থাকে, মানুষ তখন ভাবে যে না, আমি রোজ যেরকম দেখছি সেরকমই তো দেখছি, তো কোনো অসুবিধা নেই, কদিন পর যাব। এই কদিন পর করতে করতে কিন্তু অবাঞ্ছিত কিছু রক্তনালী তৈরি হয়ে যায়, সেখান থেকে কিন্তু চোখকে ফিরে পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তাই রেগুলার ফলো আপ যেরকম বলবেন, সে 1 বছর, 6 মাস, 3 মাস, সেটা কিন্তু পেশেন্টের করা উচিত। তার মানে ডাক্তারের পরামর্শে আমাদের সবসময়ই থাকতে হয়েছে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোন আমরা নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ডাক্তারবাবু, আমি সুরজিৎ ঘোষ, হাওড়া থেকে বলছি। আমার বয়স 67। আপনার সমস্যাটা যদি বলেন। আমি আমার চোখের কোনো ছানির কোনো কি করে আমি যে আমার ছানি পড়েছে কিনা, আমি কোনো দেখতে অসুবিধা হচ্ছে না আমার। হ্যাঁ, কিন্তু আমার বয়স 67, তা আমি বুঝবো কি করে আমার ছানি পড়েছে কিনা? বেশ, আপনি শুনতে থাকুন, আমরা নিশ্চয়ই আলোচনা করব। ডক্টর মন্ডল, আপনি এ ব্যাপারে। আচ্ছা, যদিও আমরা আজকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আলোচনা করছি, তাও উনি যেহেতু ওনার ছানির বয়সে উনি চলে এসেছেন, সেই জন্য ওনার জিজ্ঞাস্য প্রশ্নটা খুবই ভ্যালিড। তো ছানিতে আমরা কিন্তু দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমতে থাকে। ডায়াবেটিক রেটিনোপ্যাথিতেও যা যা সমস্যা হয়, আস্তে আস্তে দৃষ্টি কমতে থাকে, ছানির ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে দৃষ্টি কমতে থাকে। আমরা ছানির যেটা একটুখানি দর্শক বন্ধুদের বোঝার জন্য, হ্যাঁ, ওপরের বাঁ দিকে যেটা দেখছেন সেটা হচ্ছে যে মানুষটার কিন্তু পুরোপুরি ছানি পড়ে গেছে এবং সেই ছানিটা কিন্তু, যেটা আমরা সাধারণত বলে থাকি যে ছানি পেকে গেছে, কিন্তু এই অবস্থায় তো কখনোই নয়। একটা যখনই ছানির বয়স হয়ে যাবে, আমরা সাধারণত বলে থাকি যে যখনই মানুষ 40 বছর বয়সে পৌঁছাচ্ছেন, তারও কোনো রোগ থাক বা না থাক সিস্টেমিক, সেক্ষেত্রেও কিন্তু মানুষের বছরে একবার ধরে কিন্তু চোখ পরীক্ষা করা উচিত। প্রথমে তো চালসে পড়তেই থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে ছানি পড়ে যেতে পারে। প্রথম দিকে কিন্তু রাতে দেখতে সমস্যা হয়, তারপরে কিন্তু দূরের সমস্যাটাও আসে। ইউজুয়ালি ছানি পড়লে মানুষ অনেকে ভাবে যে আমি কাছেরটা তো খুব ভালোই দেখতে পাচ্ছি, দূরেরটা দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা একদমই অবহেলা করা উচিত নয়। কারণ কি, ছানির ক্ষেত্রে কিন্তু দূরের দৃষ্টিরই সমস্যাটা খুব বেশি, কাছেরটা অতটা হয় না। কিন্তু আবার ওই একই কথাই চলে আসবো, যে কোনো 40 বছরের পরে সব মানুষকেই নিয়মিত বছরে একবার চক্ষু পরীক্ষা করা অবশ্যই দরকার। ডক্টর মন্ডল, যদিও খুবই প্রাসঙ্গিক, আমরা আমাদের পুরনো আলোচনা একটু ফিরে যাওয়া যাক। যেটা আমরা বলছিলাম যে
চোখে লেজার করা মানে কি চোখটাকে পুড়িয়ে ফেলা, নাকি দৃষ্টিশক্তিকে রক্ষা করার জন্য এটা একটা প্রিভেন্টিভ একটা উপায়? আচ্ছা, এটা একটু বুঝিয়ে বলি। আপনার কোয়েশ্চেনটা খুবই ভালো কোয়েশ্চেন। তার কারণ লেজার নিয়ে সাধারণ মানুষের মনে আগেও যেরকম বললাম যে লেজার নিয়ে তাদের মধ্যে অনেক রকম ভয় ভীতি থাকে, এবং পাড়ায় পাড়ায় এগুলো একজন মানুষ আরেকজনের সঙ্গে গল্প করেন যে ওনার ক্ষেত্রে লেজার করে চোখ খারাপ হয়ে গেছে, এরকম শুনতে থাকেন। কিন্তু ব্যাপারটা একেবারেই এরকম নয়। লেজার মানে হচ্ছে কাটা ছেঁড়াবিহীন একটি প্রসিডিওর, যেখানে কিনা আপনাকে লাইট দিয়ে আপনার ট্রিটমেন্ট করা হবে। সেক্ষেত্রে কি হয়, আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে যে মলিকিউলটাকে আমরা সবচেয়ে বেশি দায়ী করি সেটার নাম হলো ছবির VEGF। সাহায্যে একটু যদি আমরা দেখে নিই তাহলে। VEGF বলে একটি মলিকিউল আছে যার নাম আচ্ছা, হচ্ছে, বেশ, আমরা নিশ্চয়ই শুনবো ছবির সাহায্যে। দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে সঙ্গে রয়েছেন, একটু শোনা যাক সমস্যা। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন, আমরা শুনছি। নমস্কার। আমি দূরে, আমার বয়স হচ্ছে 65 বছর। আমি কাছে দেখতে পাই ভালো, দূরের দিনের বেলায় দূরে অসুবিধা হয়, মানে ঝাপসা লাগে। আর রাত্রের বেলা আমি পরিষ্কার দেখতে পাই, লাইটে আপনার ছবি সব আমি রাত্রে লেখা করতে পারি এবং বই পড়তেও পারি, কিন্তু দিনের বেলায় আমার দূরের অসুবিধা হচ্ছে। বেশ, একটু অন্যরকম প্রশ্ন। হ্যাঁ, নিশ্চয়ই আপনি শুনতে থাকুন, আমরা আলোচনা করব। ডক্টর চৌধুরী, আপনি এ ব্যাপারে যদি কিছু বলেন। ঠিক আছে। দেখুন, কারণ অনেক কিছুই হতে পারে, ঠিক আছে। যেহেতু সবচেয়ে কম, আপনি যেই বয়সের 65 বছরের আপনার যেই বয়সে এসছে, সেই ক্ষেত্রে আপনি যে সমস্যাটা বলছেন যে রাতের বেলাতে আমি সব কিছুই দেখতে পাই, শুধু দিনের বেলাতে দূরেরটা দেখতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ছানি পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ কি, সন্ধেবেলায় যখন আলো কম থাকে তখন চোখের মনি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা খুব সহজে দেখতে পারি। কিন্তু দিনে যখন রোদ পড়ে তখন আমাদের মনি ছোট হয়ে যায়, সেক্ষেত্রে ছানি পড়ে গেলে আমাদের দেখতে অসুবিধা হয়। তবে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার যাই হয়ে থাকুক, আপনি আপনার কাছে কোনো হাসপাতালে বা যে কোনো চক্ষু রোগ বিশেষজ্ঞর কাছে গিয়ে অবশ্যই কিন্তু চোখটাকে আবার দেখিয়ে নেবেন। ঠিক, আমরা পুরনো আলোচনায় ডক্টর মণ্ডল যেটা বলছিলেন যে কি ধরনের কেমিক্যালস চোখের মধ্যে তৈরি হয় বা ওই লেজারের মাধ্যমে কি করা হয়, সেটা একটু যদি ব্যাখ্যা করে বলেন। আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে VEGF বা ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর বলে একটি মলিকিউল তৈরি হয়, যেটা কিনা চোখের পক্ষে ক্ষতিকারক, যেটা কিনা নতুন নতুন শিরা তৈরি করে, যে শিরাগুলি ম্যাচিওর হয় না, ম্যাচিওর হওয়ার আগে ফেটে গিয়ে ব্লিডিং শুরু হয়ে যায়। বেশ, ছবির সাহায্যে আমাদের একটু যদি ওটা বলেন যে কি ঠিক এক্স্যাক্টলি কি হচ্ছে। এবং এই VEGF এই মলিকিউলটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু লেজার খুবই দরকারি। লেজার আমরা তখনই করি যখন আমাদের চোখ অ্যাডভান্স স্টেজে চলে যায়, মানে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে চলে গেল, এবং লেজার করে আমরা ডিজিজটাকে এক জায়গায় বন্ধ করে দিতে পারি, ডিজিজ প্রোগ্রেশনটাকে বন্ধ করতে পারি। লেজার, হ্যাঁ, একথা সত্যি যে লেজারের আংশিকভাবে রেটিনার কিছু অংশ পুড়িয়ে দেওয়া হয়, এবং যে পুড়িয়ে দেওয়া অংশগুলো সেই জায়গা থেকে নতুন করে ওই মলিকিউলটি VEGF এই মলিকিউলটি বেরোতে পারে না। সেক্ষেত্রে আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রোগ্রেস করে ব্লিডিং হওয়ার চান্সেসটা কমে যায়। তো লেজারের পরে আমাদের পেশেন্টদের একটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে, ডাক্তারবাবু আমি তো লেজার করলাম, আমার তো দৃষ্টিশক্তি কিছু উন্নতি হলো না। তো সেক্ষেত্রে এটা বলে দেওয়া ভালো যে লেজার করে আমাদের দৃষ্টিশক্তি উন্নতি হয় না, লেজার করে আমাদের রোগটি এক জায়গায় থমকে থাকে, আমরা রোগটিকে আটকে দিতে পারি। দৃষ্টিশক্তি উন্নতির জন্য আমাদের দুটি অপশন আছে, একটা হচ্ছে ব্লিডিং হয়ে গেলে আপনাকে সার্জারির দিকে যেতে হবে, আর চোখে যেরকম ডক্টর চৌধুরী বললেন যে চোখে যদি জল জমে, জল জমার মানে হচ্ছে চোখের আমাদের শিরা উপশিরাগুলি আস্তে আস্তে লিকি হতে শুরু করে, মানে ফুটো ফুটো হতে শুরু করে, সেই জায়গা থেকে জল চুইয়ে চুইয়ে পড়ে, সেগুলি রেটিনার মধ্যে যদি জমে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে। এবং সেক্ষেত্রে বিভিন্ন মলিকিউল যেরকম রানিভিজুম্যাব, বিভাসিজুম্যাব, অ্যাফলিবারসেপ্ট, ফ্যারিসিম্যাব, এই সমস্ত মলিকিউলগুলি দিয়ে ইনজেকশন দিলে আমাদের ওই জলটি শুকিয়ে যায় এবং পুরনো দৃষ্টিশক্তি আবার ফিরে আসে। তো এক্ষেত্রে বলা ভালো যে যখন যেরকম আপনার প্রয়োজন পড়বে ডাক্তারবাবুর কাছে এলে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে থাকি। যখন আপনার সার্জারি প্রয়োজন হলো সার্জারি, যখন আপনার ডিজিজটাকে থমকে দেওয়ার কথা বা স্টপ করে দেওয়ার কথা আমরা ভাবছি তখন লেজার, এবং যখন আপনার দৃষ্টিশক্তি উন্নতির কথা ভাবছি সেক্ষেত্রে আমরা ইনজেকশনের সাহায্য নিই। তাহলে বোঝাই গেল লেজার অত্যন্ত একটা সেফ প্রক্রিয়া। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। বলছে আমার মানে সুগারটা হচ্ছে ফাস্টিং হচ্ছে 104, হ্যাঁ, আর টিপিটা পোস্টালটা হচ্ছে 163। এতে কি চোখের কোন ক্ষতি আসতে পারে? বেশ ভালো লাগছে যে আরো আমাদের দর্শক বন্ধুদের মধ্যে সচেতনতা বাড়ছে। আপনি শুনতে থাকুন, আমরা নিশ্চয়ই আলোচনা আর করব। একটা কথা, হ্যাঁ। গ্লুকোমিয়া যে চোখের যে সবচেয়ে ক্ষতিকর রোগ, সেটা কোন থেকে আমরা বুঝতে পারলে চিকিৎসাটা শুরু করতে পারবো? কোন রোগটির কথা বলছেন আপনি? গ্লুকোমিয়া। আচ্ছা, বেশ একদম একদম। যদিও এটা আমাদের আজকে আলোচ্য বিষয় নয়, তবু ডক্টর চৌধুরী আপনি একটু স্বল্প কথায় যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, গ্লকোমা রোগের জন্য সাধারণত যেটা বলা হয়, যেটা আমি আগেও বললাম, যখনই মানুষের যাদের বাড়িতে বাবা মার ক্ষেত্রে গ্লকোমা রোগ নেই, তাদের অবশ্যই 40 বছরের পর নিয়মিত চক্ষু পরীক্ষা করা দরকার, সেটাকে আমরা স্ক্রিনিংয়ের জন্য। কিন্তু যাদের বাড়িতে বাবা মার ক্ষেত্রেও যারা জানেন যে গ্লকোমা রোগ ছিল বা সেই রোগের জন্য অন্ধ হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 30 বছর বয়সের থেকেই কিন্তু ডাক্তারের কাছে গিয়ে গ্লকোমা আছে কি না দেখতে হবে। গ্লকোমা যদি শুরুতেই ধরা যায় এবং তার চিকিৎসা শুরু করা যায়, তাহলে কিন্তু গ্লকোমা থেকে অন্ধত্ব কিন্তু হওয়া থেকে আটকানো যায়। আর আপনার যে সুগার যেটা বললেন, সেটা রেঞ্জ তো নর্মাল রেঞ্জের মধ্যেই আছে। সেক্ষেত্রে কিন্তু সুগার জনিত ক্ষেত্রে রেটিনোপ্যাথি হওয়ার সম্ভাবনা অবশ্যই কম, কিন্তু নিয়মিত তাও বছরে একবার করে ফাস্টিং এবং পিপিবিএস এই মুহূর্তে আপনি কিন্তু করাতে থাকবেন। যখনই সেটা বেশি হবে, সেটা আপনাকে বলেও দেবেন ডাক্তার, তখনই কিন্তু চক্ষু রোগ বিশেষজ্ঞর কাছে গিয়ে আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা সেইটা দেখিয়ে নেবেন। বেশ, ডক্টর মণ্ডল আপনি যদি একটু। আমি ডক্টর চৌধুরীর কথার সঙ্গে আরেকটু যোগ করি। আমাদের দর্শক বন্ধু কিন্তু খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন তুলেছেন যে গ্লুকোমা রোগটি কি, এবং যদিও আজকে এটির সঙ্গে সম্পর্ক নেই, তাও আমি বলবো যে ডায়াবেটিস যাদের থাকে তাদের কিন্তু গ্লুকোমা হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ডায়াবেটিসের সঙ্গে আমাদের যখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমরা চেক করি, তার সঙ্গে সঙ্গে গ্লুকোমা চেক আপটাও আমরা করে নিই। যদি আমাদের রেটিনা স্পেশালিস্ট যারা আছি, আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি তার ক্ষেত্রে হয়তো আছে বা নেই, তার সঙ্গে যদি গ্লুকোমার সামান্যতম আমরা কোনো রকম চেঞ্জেস দেখতে পাই, সেক্ষেত্রে আমরা গ্লুকোমা স্পেশালিস্টকে সেই পেশেন্টকে রেফার করি, এবং তার ক্ষেত্রে গ্লুকোমা আছে কি নেই সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়। বেশ, দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, নিশ্চয়ই প্রশ্ন রয়েছে, শোনা যাক। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। দয়া করে আপনার টিভির ভলিউমটা যদি একটু কমিয়ে দেন, আপনার সমস্যাটা যদি বলেন। আমি দক্ষিণ 24 পরগনা থেকে মৃদুলা কাঞ্জি বলছি। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা থেকে মৃদুলা কাঞ্জি বলছি। আপনার সমস্যাটা যদি বলেন। আমার চোখ অপারেশনের পরে 2 বছর হয়ে গেল, দেখা যাচ্ছে কালো ভাবটাকে মানে ঘুরছে, আর একটা আলো স্ফুলিঙ্গ যেন ছিটতে ছিটতে আসছে। আপনার কি অপারেশন হয়েছিল চোখে? চোখে ছানি পড়েছিল। বেশ, হ্যাঁ, খুবই একটা সাধারণ প্রশ্ন। আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের আলোচনায় ফিরে যাব, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি আসছি। অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আজ আমরা প্রথম 10-এ। ভারতীয় চিকিৎসকদের আস্থা আমাদের পাথেয়। কম দামে বিশ্বমানের ওষুধ আমাদের অঙ্গীকার। শাইন ফার্মাসিউটিক্যালস, মানব সেবায় 3 দশক। ভালো থাকুন। দেখুন প্রতিদিন সকাল 6:45 শুধুমাত্র ডিডি বাংলায়। ফিরে আসছি আমাদের আলোচনা পর্বে। আমরা আলোচনা করছিলাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, একটু সমস্যা শুনে নেওয়া যাক। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে হরিপুর থেকে বলতেছি, প্রভাস মাঝি। বেশ, আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ,
বলছিলাম যে আমার মেয়ের বয়স এখন 13। ওর চোখের মানে সমস্যা হচ্ছে, ওই যে মানে নিচু করে যখন চোখ পড়ছে তখন হচ্ছে মানে চোখ দিয়ে জল পড়ছে, যন্ত্রণা হচ্ছে। তো ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবু হচ্ছে মানে আমি দিশাতে দেখিয়েছিলাম, তো দিশাতে দেখানোর পর ওকে চশমা দিয়েছিল, কিন্তু আর একটা সমস্যা হচ্ছে ওই যে চোখটাকে না মানে ঝাপটা মারতে, কিন্তু ওটা তো ঠিক হচ্ছে না। সত্যি আপনি আপনি আর একটা সমস্যা আছে, আমিও চোখ দেখিয়েছিলাম, চশমা দিয়েছিল, চশমার পাওয়ার দিয়েছিল 0.150, কিন্তু চশমাটা পুনর্বার দিনের বেলা মানে আমি ভালো দেখছি, কিন্তু সন্ধ্যের পরে যখন মানে ঘোলাটে হয়ে যাচ্ছে জায়গাটা। এটা কি চশমার কোনো সমস্যা আছে না মানে আমারই মানে চোখের সামনে কোনো সমস্যা? আপনার বয়স কত? আপনার বয়সটা যদি বলেন। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডক্টর মণ্ডল একজন খুবই চিন্তিত পিতা, তার সমস্যা নিয়ে বলছে। তার আগের প্রশ্নে একটু ফিরে যাব, যে ভদ্রমহিলা বললেন যে চোখের সামনে একটু ঝুলের মতো, মাছির মতন কিছু কিছু কালো জিনিস ভাসছে, সে ব্যাপারে একটু আলোচনাটা করে নিই আগে। আচ্ছা, উনি যে সমস্যাটির কথা বললেন সেটিকে আমরা বিজ্ঞানের ভাষায়, আমাদের মেডিকেলের ভাষায় ফ্লোটার্স বলে থাকি। ফ্লোটার্স রেটিনারি একটি সমস্যা, অনেকেরই ছানি অপারেশনের পরে এই ধরনের সমস্যায় ভোগেন। ফ্লোটার্স মানে হচ্ছে আপনাদের রেটিনার সামনে এবং লেন্সের পিছনে ভিট্রিয়াস বলে একটি জেলি থাকে। সেই জেলিটি যখন নিজের জায়গা থেকে রেটিনা থেকে ডিটাচ বা আলাদা হয়ে যেতে থাকে, তখন আমাদের চোখের সামনে সেই জেলিটি এরকম নড়াচড়া করতে থাকে, এবং কখনো কখনো আমরা যেদিকে তাকাই ওটি আমাদের সেদিকে সঙ্গে সঙ্গে যায়। এবং উনি আরেকটা ইম্পর্টেন্ট কথা বললেন, সেটা হচ্ছে একটি বিদ্যুতের স্পুলিংয়ের মতো আসছে, যেটাকে কিনা আমরা ফ্ল্যাশেস বলি, এবং এটি রাত্রেবেলা বেশি আপনি বুঝতে পারবেন, বা কোনো সাদা দেওয়ালের দিকে তাকালে ফ্লোটার্সগুলো আপনি বেশি দেখতে পারবেন। তো এটি সম্পূর্ণরূপে রেটিনার সমস্যা। ফ্লোটার্স বা ফ্ল্যাশেস হলে এটি আমরা রেটিনাল ডিট্যাচমেন্টের পূর্ববর্তী একটি লক্ষণ বলে ধরে থাকি, এবং সেক্ষেত্রে রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার অত্যন্ত দরকারি। অনেক সময়ই আমরা দেখি যে রেটিনার কোনো অংশ ছিঁড়ে গেছে, আলাদা ভিট্রিয়াস যে জেলিটি সেটি রেটিনা থেকে আলাদা হওয়ার সময় রেটিনার কোনো অংশটিকে ছিঁড়ে তুলে দিয়েছে। সেক্ষেত্রে আমরা লেজারের মাধ্যমে ওই ছিঁড়ে যাওয়া অংশটিকে ফিক্স করি। তো আপনার সমস্যাটি বেশ গুরুতর, আপনি অবশ্যই নিকটবর্তী ডাক্তারের, চোখের ডাক্তার অথবা রেটিনা স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করুন। আসছি ডক্টর চৌধুরী আপনার কাছে। গ্রামের যে মানুষরা রয়েছেন, আমাদের যে ভাই বোনরা রয়েছেন, তাদের যদি সমস্যা হয় ডায়াবেটিসের এবং তাদের লেজারের যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে সরকারি সেবা কি কি রয়েছে লেজারের ক্ষেত্রে? আপনি আমাদের ইনজেকশনের সম্বন্ধে বললেন, লেজারটা একটু যদি বুঝিয়ে বলেন। গ্রামে লেজার বা ইনজেকশন মূলত মেডিকেল কলেজগুলোতে, সরকারি জায়গাতে মেডিকেল কলেজগুলোতেই আছে। কলকাতা মেডিকেল কলেজ এনআরএস এগুলোতেও আছে, কিছু প্রান্তর মেডিকেল কলেজগুলোতেও আছে। যদি বলেন একদম প্রান্তিক গ্রামের মানুষের ক্ষেত্রে যদি লেজার বা দরকার পড়ে, তাহলে কিন্তু তাকে তার নিকটবর্তী কোনো মেডিকেল কলেজের সামনে এসেই কিন্তু সেই লেজারটা করতে হবে। কারণ কি, লেজার করার জন্য লেজারে ওয়েল ট্রেন্ড যারা, তাদেরকে দিয়ে করানোই সেফ প্রসিডিওর, এবং সেক্ষেত্রে কিন্তু যতটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো যায়, সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকেও একটা, যেগুলো প্রান্তিক যে ডাক্তারদের আছে তাদেরকে কিন্তু মেডিকেল রেটিনা ট্রেনিং দিয়েও পাঠানো হচ্ছে, যাতে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে গিয়ে লেজারটা করা যায়। আপাতত যা সেটা আছে, সেখানে কিন্তু তার কাছে সবচেয়ে কাছের যে মেডিকেল কলেজ, সেই মানুষটাকে সেখানে এসেই কিন্তু লেজারটা করতে হবে। আরও একজন বন্ধু আমাদের সাথে অনেকক্ষণ অপেক্ষায় রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। বলুন, শুনছি। আমি দক্ষিণ চব্বিশ পরগনা বড়কাচারি কাছ থেকে বলছি। হ্যাঁ, আমার চোখে দুটো চোখ মানে দুটোই ছানি পড়েছিল, কিন্তু একটা অপারেশন হয়েছিল প্রায় 1.5 বছর হয়ে গেছে, আর একটা অপারেশন হয়নি, কিন্তু ওইটা খুব কষ্ট হচ্ছে, আর অপারেশন করতে পারছি কিন্তু আমি। আপনার কি সুগার আছে, ডায়াবেটিস আছে বা? আচ্ছা, নিশ্চয়ই প্রাসঙ্গিক একটা প্রশ্ন, উনি কষ্টে রয়েছেন। আপনি শুনতে থাকুন, আমরা নিশ্চয়ই আলোচনা করব।
ডক্টর মণ্ডল আমি একটু মানে উনি একটা চোখে অলরেডি ছানি হয়েছে, অপারেশন হয়ে গেছে, অন্য চোখটা এখনো হয়নি, সেই ব্যাপারেই উনি জানতে চাইছেন, একটু কষ্টে রয়েছেন, ওনার কোনো সুগার বা ডায়াবেটিস কিছুই নেই। আচ্ছা, তো আমাদের ছানি আমরা মোটামুটিভাবে দেখি যে সব ধরনের মানুষেরই কম বেশি দুটো চোখে সমানভাবে পড়ে। তো সেক্ষেত্রে একটা চোখে যখন আমরা ছানি অপারেশন করিয়ে নিলাম, অন্য চোখে কিন্তু বেশি করে ঝাপসা দেখা শুরু করি। তার কারণ যে চোখটিতে আমরা ছানি অপারেশন করালাম সেই চোখটিতে পরিষ্কার হয়ে গেল, অন্য চোখের দৃষ্টিশক্তি অতটা পরিষ্কার হলো না। তো সেক্ষেত্রে দুটো চোখের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়। তো আমার মনে হয় যে দুটো চোখ পরপর একটা একটা করে ছানি অপারেশন করিয়ে নিলে ব্যালেন্স। তবে দর্শক বন্ধুদের মধ্যে এত ছানি নিয়ে প্রশ্ন আসছে, সুগার থেকে বা ডায়াবেটিস থেকে কি ছানি হতে পারে? হ্যাঁ, ডায়াবেটিস থেকে আমাদের ছানির অনেকগুলো টাইপস বা আমরা একটু ছবির সাহায্যে যদি একটু দেখে নিতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে সুগার থেকে যে ধরনের ছানিগুলো হয় সেগুলিকে আমরা কর্টিক্যাল ক্যাটারাক্ট বা পস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট বা এই ধরনের ক্যাটারাক্টগুলি ডায়াবেটিসে বেশি করে হয়। তো ডায়াবেটিস থেকে অবশ্যই সুগার এবং ছানি হতে পারে। বেশ, আমরা তো লেজার নিয়ে যেহেতু আলোচনা করছিলাম, আরও লেজার নিয়ে বহু মানুষের বহু প্রশ্ন থাকে, কারণ আসল জিনিসটা কি আমরা অনেক সময় বুঝতে পারি না সাধারণ মানুষরা। নিশ্চয়ই আলোচনায় ফিরে যাব, সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আমি প্রশ্ন করতে চাই একটা। একজন 90 বছর বয়স্কা ভদ্র মহিলা, তার সুগার বা কিছু নেই, তো এই চোখে দেখতে পাচ্ছেন কিন্তু ছানি ডেভেলপ করছে, এই অবস্থায় কি ওনার ছানি অপারেশন যদি উনি করতে না চান কি কোনো ক্ষতি হবে? খুব প্রাসঙ্গিক প্রশ্ন উনি করেছেন, এত মানে হয়তো নিশ্চয়ই ওনাকে নিয়ে মুভমেন্ট করাও কঠিন। ডক্টর মণ্ডল, আপনি এই ব্যাপারে কি বলবেন? আচ্ছা, আমার আরো একটি প্রশ্ন। বলুন, শুনছি। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার পরিচিত আরেকজন, তার 92 বছর বয়সে আইপিভি হয়, আমি শুনেছি, তার মানে হচ্ছে রেটিনা ডিট্যাচমেন্ট, ইভেন ব্লাইন্ড। তো এটা কেন হয়? আর তখন বলা হয়েছিল এর কোনো চিকিৎসা নেই। এক এক করে প্রশ্নে যাই। প্রথমে রেটিনাল ডিট্যাচমেন্ট দিয়ে শুরু করা যাক, যেহেতু আমাদের আজকে আলোচনার মধ্যে এটা খানিকটা রয়েছে। সেটা কি জিনিস বা ডায়াবেটিসের সাথে এর কি সম্পর্ক রয়েছে? রেটিনাল ডিট্যাচমেন্টের অনেকগুলো প্রকারভেদ আছে। আপনি যে রেটিনাল ডিট্যাচমেন্টের কথা বলছেন সেটি আমার যতদূর মনে হচ্ছে যে রিগম্যাটোজেনাস রেটিনাল ডিট্যাচমেন্ট। তো যে কোনো রেটিনাল ডিট্যাচমেন্টেই বেসিক যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে রেটিনার দুটি লেয়ার আছে, একটি নিউরোসেন্সারি রেটিনা, একটি রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম। এই দুটি লেয়ার একে অপরের সঙ্গে যখন অ্যাটাচড থাকে বা যুক্ত থাকে তখনই আমাদের নর্মাল যা আমরা দৃষ্টিশক্তি সেটা আমরা দেখি। এই দুটি লেয়ার যখন আলাদা হয়ে যায় তখন কিন্তু আমাদের দৃষ্টিশক্তি হঠাৎ করে সাডেনলি দৃষ্টিশক্তি কমে যায়। ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আমরা যেরকম দেখলাম যে দৃষ্টিশক্তি ছবির আমাদের সাহায্যে আমরা একটু আস্তে আস্তে, আপনাকে ইন্টারাপ্ট করছি, কিন্তু ছবির সাহায্যে একটু দেখে নিলে দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, নিচে যে দুটি ছবি আমরা দেখছি সেটিকে আমরা বলছি ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট। তার মানে হচ্ছে রেটিনার উপরে কিছু একটা ট্র্যাকশন পড়ছে, মানে টান পড়ছে। এগুলি ডায়াবেটিক রেটিনোপ্যাথির সঙ্গে জড়িত। আপনি যে রেটিনাল ডিট্যাচমেন্টের কথা বলছেন সেটি কিন্তু রিগম্যাটোজেনাস রেটিনাল ডিট্যাচমেন্ট। সেক্ষেত্রে কারো কারো হাই মাইনাস পাওয়ার থাকে বা কারো কারো রেটিনাতে অনেকগুলি ফুটো বা ল্যাটিস এই ধরনের সমস্যা থাকে। সেই ফুটো বা ল্যাটিস থেকে রেটিনার দুটি লেয়ারের মধ্যে জল ঢুকে গিয়ে দুটি লেয়ার সেপারেশন হয়ে যায়, সেটাকেই আমরা রেটিনাল ডিট্যাচমেন্ট বলি। তো রেটিনাল ডিট্যাচমেন্ট যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু তার অন্ধত্বর দিকে এগিয়ে যাবে। বেশ, আমাদের আরও একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমার নাম স্বর্ণাভ চৌধুরী, আমার বয়স 33। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি বলে যান। হ্যাঁ, আমার নাম স্বর্ণাভ চৌধুরী, আমার বয়স 33। তো এবার ব্যাপার হচ্ছে আমার হাইপারটেনশনও আছে আর ডায়াবেটিসও আছে। তো আমার প্রশ্ন ডক্টর সোমাপু মণ্ডলকে যে আমি আমার চোখের যত্ন কিরকম ভাবে নেব যাতে ভবিষ্যতে আমার ক্যাটারাক্টটা না হয়। খুব প্রাসঙ্গিক। আমি আমার রেটিনার সমস্যা বা
ক্যাটারাক্টের সমস্যা থেকে যাতে বেঁচে থাকতে পারি, তাতে আমি কিভাবে থাকবো? আচ্ছা, এই প্রশ্নটা সবাই করেন যে আমাদের যাতে ছানি না হয়। তো আপনাকে বুঝতে হবে যে ছানি কোনো রকম রোগ নয়। ছানি একটি আমাদের বয়সজনিত সমস্যা। আমাদের যেরকম চুল পাকছে, যেরকম চামড়া কুঁচকে যাচ্ছে বয়স হলে, সেরকমই ছানি পড়ছে। তো ছানি থেকে বাঁচা সম্ভব নয়, কিন্তু কিছু হেলদি ডায়েটস যদি মেনটেন করেন তাহলে আপনার ছানি পড়ার সময়টা একটুখানি পিছিয়ে যাবে। এবং আপনি যেহেতু ডায়াবেটিক এবং হাইপারটেনসিভ, সেই জন্য প্রত্যেক বছর কিন্তু আপনাকে রেটিনা চেক আপ করাতে হবে। এবং প্রপার ডায়েট এবং প্রপার আমরা যেরকম প্রোটোকলগুলি বললাম, যে সুগারকে 200-র মধ্যে রাখা, ব্লাড প্রেশারকে 140/90-এর মধ্যে রাখা, এগুলি আপনাকে আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করবে। বেশ, এবার এটাও বোঝা গেল যে কোনো টেক হোম মেসেজ, আমাদের সময় খুব কম ডক্টর চৌধুরী, যে একদম শেষ করার আগে মানুষকে কিভাবে আমরা মনের জোর দেবো, কারণ এটা অত্যন্ত সহানুভূতিশীল একটা পরিস্থিতি যেখানে সে দৃষ্টিশক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলছে। যাদেরই সুগার থাকবে, মানে ডায়াবেটিস থাকবে, চোখের ক্ষেত্রে হচ্ছে তাদের নিয়মিত বছরে একবার করে চোখ পরীক্ষা করানো উচিত, এবং তাদের খাওয়া দাওয়া এবং লাইফস্টাইল সেটাকে ম্যানেজ করা উচিত। রোজ মিনিমাম 30 মিনিট করে হাঁটা উচিত। হাঁটলে কিন্তু সুগার কমে, সুগার কন্ট্রোলে থাকে। এবং খাওয়া দাওয়া, বিশেষ করে যেগুলো হলুদ ফল, আম, পেঁপে, এগুলো থেকে দূরে থাকাই ভালো। সেক্ষেত্রে কিন্তু শাক সবজি, ব্রাউন ব্রেড এগুলো খেলে কিন্তু সেখান ক্ষেত্রে আমরা সুগারটাকে অনেক দিন ধরে কন্ট্রোলে রাখতে পারি। এবং চোখে যদি সুগার হয়ে যায়, আলো নিভে যাওয়ার আগে কিভাবে তারা আবার নিজেদের জ্বালিয়ে উঠবে? তো চোখের আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি অ্যাওয়ারনেসের সেটাই উদ্দেশ্য যে তাদের ক্ষেত্রে প্রত্যেক বছর বা প্রত্যেক 6 মাসে রেটিনা চেক আপ করা, চিকিৎসকের পরামর্শ মতো লেজার ইঞ্জেকশন বা সার্জারি, এই সমস্তগুলিকে কিন্তু দূরে থাকা চলবে না। আপনার চিকিৎসক যেরকম বলবেন সেই অনুযায়ী যদি আপনি চিকিৎসা করেন এবং ডক্টর চৌধুরী যেরকম বললেন সেই জিনিসপত্রগুলি মেনটেন করেন, তাহলে কিন্তু আপনার চোখ জীবনের শেষ দিন অবধি ভালো থাকবে। বেশ, দর্শক বন্ধুদের জন্য বলবো যে আগামী 7ই অক্টোবর 2025 সোমবার সুস্বাস্থ্য অনুষ্ঠান যেটি দেখানো হবে, তার বিষয় হলো শৈশবে ডায়াবেটিস ও তার প্রতিকার। বিশেষজ্ঞ রয়েছেন অধ্যাপক ডক্টর নীলাঞ্জন সেনগুপ্ত এবং অধ্যাপিকা ডক্টর সুনেত্রা মণ্ডল। সঞ্চালনায় রয়েছেন বিদিশা রায়। শেষ করার আগে বলবো যে চোখ কিন্তু আমাদের জীবনের দরজা, আমাদের মনের দরজা, এবং আমাদের আরও সচেতন হতে হবে। কিছু জিনিস মনে রাখতে হবে: সময় মতো চিকিৎসা করা, চিকিৎসকের পরামর্শ নেওয়া, এবং ছোট ছোট অভ্যেসগুলো আমাদের জীবনকে অনেকটাই সুন্দর করে ফেলতে পারে, বদলে ফেলতে পারে। দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন, আলো জ্বালিয়ে রাখবেন। নমস্কার। শুক্রবার 24শে অক্টোবরের অনুষ্ঠান পরিচিতি। ভোর 5:30টায় ভক্তিগীতি, শিল্পী ভাস্কর ভট্টাচার্য। সকাল 6টায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন রচয়িতা রায়। 6:15 শুভ জন্মদিন। কথা 6:20 অমৃত কথা, বিষয় গীতার ভূমিকা, বক্তা স্বামী সুপর্ণানন্দ। 6:30 সংস্কৃত ভাষায় সংবাদ। 6:45 ফিটনেস শো, ভালো থাকুন। যোগব্যায়াম শেখাবেন মহুয়া দত্ত। রোজ রোজ সকাল 7টায় জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্র থেকে সরাসরি সকাল সকাল অনুয়া বর্মনের সঙ্গে গানে ও কথায় তাপসী দেব। পুনঃপ্রচার সকাল 10:30টায় এবং রাত 10:45। সকাল সকাল। সকাল 9টায় সুস্বাস্থ্য, বিষয় মিষ্টি, রোগের নীরব শত্রু।
বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শঙ্খশুভ্র চৌধুরী ও ডাক্তার সৌমাভ মণ্ডল। সঞ্চালনা সোহিনী ঘোষ। সকাল 10টায় হিন্দি ভাষার অনুষ্ঠান। দুপুর 12টায় সোনাঝরা গান। শিল্পী প্রণয়, সন্দীপন এবং অনুষ্কা। দুপুর 1টায় হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাস। এদিন আরআরবি এনটিপিসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা। বিশেষজ্ঞ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষক বিজয় রাম। সঞ্চালনা সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। 1:30 নিরুদ্দেশ সংবাদ। 1:35 আজকের রান্না। শাক দিয়ে মাছ ও পিস পোলাও বানাতে শেখাবেন দেবযানী বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনা সঞ্চিতা বটব্যাল। দুটো বেজে 30 ডিডি বাংলা ম্যাটিনি শো। ছায়াছবি পাহাড়ি ফুল। নির্দেশনা শ্রীদীপ ঘোষ। সঙ্গীত পরিচালনা নীতা সেন। অভিনয়ে মিঠুন চক্রবর্তী, মহুয়া রায়চৌধুরী, সুমিত্রা মুখোপাধ্যায়, রবি ঘোষ, দীপঙ্কর দে এবং অন্যান্যরা। প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করে ফেলতে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ রাজ্যের নির্বাচন আধিকারিকদের। রাজ্যে সিএ এর বিরোধিতা হলে প্রতিরোধ হবে, হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। রেল ভবনের ওয়ার রুম থেকে উৎসবের মরশুমে ট্রেন চলাচল ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নমস্কার, সংবাদ আসছে বিস্তারিত খবরে। এসআইআর এর জন্য প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করে ফেলবার নির্দেশ রাজ্যের নির্বাচন আধিকারিকদের দেওয়া হলো ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দিল্লিতে দুদিনের বৈঠকের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। নির্বাচন আসন্ন রাজ্যগুলির আধিকারিকদের সঙ্গে পৃথকভাবে বৈঠকও করেছেন নির্বাচন কমিশন। বিহারের বিধানসভা নির্বাচনে বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। পাটনায় মহাজোটের সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করেন কংগ্রেসের প্রবীণ নেতা অশোক গেহলট। ये कह सकता हूं खड़गे साहब, राहुल गांधी जी और तमाम जो साथी बैठे हमारे, इन सब की राय लेकर के हम लोगों ने तय किया है इस चुनाव में अगले मुख्यमंत्री चेहरे के रूप में तेजस्वी यादव जी को हम लोग सपोर्ट करते हैं, जो एक नौजवान है, लंबा फ्यूचर है इनके साथ में, और मेरा अनुभव से मैं कह सकता हूं जिसका लंबा फ्यूचर होता है पब्लिक उसको साथ देती है। সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব বলেন, শুধু সরকার গঠন বা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নয়, আরো সুন্দর বিহার তৈরির জন্য মহাজোটের প্রয়োজন। हम महागठबंधन के लोग केवल सरकार बनाने के लिए ही नहीं, मुख्यमंत्री बनने के लिए नहीं, बल्कि हम लोगों को बिहार बनाने का काम करना है, इसलिए हम लोग एकजुट हुए हैं। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ মহাজোটের সমালোচনা করে বলেছেন, বিহারে 243টি বিধানসভা আসন রয়েছে, অথচ মহাজোট 255টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই জোট অত্যন্ত দুর্বল বলে কটাক্ষ করেছেন তিনি। प्रेस ने जितने सवालों का निराकरण नहीं किया उतने ही सवाल खड़े हो गए। आज हम लोग देख रहे थे कि उस प्रेस से राहुल गांधी की तस्वीर गायब थी। क्या हो गया? हर पार्टियों के निशान जरूर थे, लेकिन राहुल गांधी की तस्वीर नहीं थी। ये कौन सा गठबंधन है
कि 243 सीट है और 255 सीट पर चुनाव लड़ रहा है और दौरा बोराम एक सीट है, वहां पर सीएम और होने वाले डिप्टी सीएम दावा करने वाले दोनों लड़ रहे हैं। কেরালা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্কালার শিবগিরি মঠে শ্রীনারায়ণ গুরু মহাসমাধি শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, শ্রীনারায়ণ গুরু শুধুমাত্র দেশের একজন মহা আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন না, সমাজ সংস্কারকও ছিলেন। প্রজন্মের পর প্রজন্মকে সমতা, ঐক্য ও মানবতার প্রতি ভালোবাসার আদর্শে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছেন তিনি। He was one of the Indians' greatest spiritual leaders and social reformers. This is the place where Sri Narayan Guru spent his final days and attained Samadhi. He was a saint and philosopher who influenced the social and spiritual landscape for our country. He inspired generations to believe in the ideals of equality, unity and love for humanity. He gave the powerful message of one caste, one religion, one God for mankind. His teachings went beyond the boundaries of religion, caste, and creed. Sri Narayan Guru always emphasized self-purification, simplicity, and universal love. রাজ্যে সিএ এর বিরোধিতা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল মানুষের সামনে দিয়েছিলেন, পাকিস্তানে যারা থেকে গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে, তো কংগ্রেস তো এতদিন পর্যন্ত সেটা পালন করে। কংগ্রেসের যে পাপ, তার প্রায়শ্চিত্ত আমরা করেছি, আইন আমরা নিয়ে এসেছি। রুল ফ্রেম করতে দেরি হয়েছে কোভিড এর কারণে। এখন সেই আইন যত দ্রুত সম্ভব বাস্তবায়িত করা হবে, মানুষ যাতে নাগরিকত্ব পায় সেটা দেখতে হবে। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সময় থেকে আমাদের এজেন্ডা, তা আমাদের এজেন্ডা আমরা বাস্তবায়িত করছি। যারা বিরোধিতা করবেন, এগুলো করে কোনো লাভ হবে না। যে বিরোধিতা করবে সেই প্রতিরোধ আর সেই বিরোধিতাকে ভেঙে ঘুমিয়ে দেওয়া। রাজ্যে তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে দুষ্কৃতীরা ভয়মুক্ত হয়ে গেছে বলে কটাক্ষ করলেন শ্রমিক ভট্টাচার্য। ফলে মহিলাদের উপর নির্যাতন ও অপরাধ বাড়ছে বলে অভিযোগ করেছেন তিনি। দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ। অপরাধ মনস্ক মানুষ সমাজে ছিল, অতীতেও ধর্ষণ ছিল, বাম জমানাতেও বহু ঘটনা ঘটেছে। কিন্তু মুশকিল হচ্ছে এই সময় মানুষরা ভয়মুক্ত হয়ে গেছে। সমস্ত দুষ্কৃতীরা মনে করছে সরকারটা তাদের সরকার, তার জন্য এ ধরনের ঘটনা বাড়ছে। আর যদি তৃণমূলে কংগ্রেসের মাথায় হাত থাকে, কেউ কোনো ব্যবস্থা নিতে পারবে না। পুলিশের উপরে কোনো দুষ্কৃতির ভয় নেই, পুলিশ অসহায়। কোনো পুলিশ আত্মসমর্পণ করেছে। অনুব্রত মণ্ডল দেখিয়ে দিয়েছে যে পুলিশকে তৃণমূল কিভাবে দেখে এবং পুলিশকে কিভাবে চলতে হবে। পুলিশের পথে চলছে। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। কিউআর কোড স্ক্যান করো, ৫,০০০ টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই। পড়ল ফাঁদে। ইউপিআই পিন কেবল টাকা পাঠানোর সময়ই এন্টার করতে হয়। আরবিআই এ কথা বলে। জেনে রাখুন, সতর্ক থাকুন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লির রেল ভবনের ওয়ার রুম থেকে উৎসবের মরশুমে ট্রেন চলাচল ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন। যাত্রীদের সুবিধা সুনিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ। রেলমন্ত্রী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। ছট পুজোর আগে রেলের প্রস্তুতি পর্যালোচনা করেন তিনি। রেলমন্ত্রী বলেন, সারা দেশে ত্রিস্তরীয় ওয়ার রুমের ব্যবস্থা করা হয়েছে। छठ के जो अरेंजमेंट्स हैं देश भर में, उसमें 3 लेवल के वॉर रूम्स बनाए गए हैं। एक वॉर रूम ऑपरेशनल होता है डिवीजन लेवल पे, दूसरा जोनल लेवल पे और तीसरा रेलवे बोर्ड के लेवल पे। रेलवे बोर्ड के लेवल पे डिवीजन और जोन का फीड भी यहाँ पर आता है। साथ ही साथ हर बड़े स्टेशन पे एक मिनी कंट्रोल रूम भी बनाया गया है। इस पूरी व्यवस्था से देश भर में हर स्टेशन की क्या पोजीशन है, कहाँ पे एक्स्ट्रा गाड़ियाँ चाहिए, किस तरह की प्रॉब्लम्स आ रही है, वो एक कोऑर्डिनेटेड वे में चल पा रहा है। तो ये न्यू दिल्ली स्टेशन का पूरा एक जूम एरिया है। सब जगह इस तरह का मूवमेंट रखा गया है जिससे कि सडन रश में नहीं जाए प्लेटफॉर्म पे। एक होल्डिंग एरिया में आए, वेट करे, वहाँ टिकट खरीदा,
टिकट खरीदने के बाद में इस तरह से जिगजैग करके जो अरेंजमेंट है, इस अरेंजमेंट से अंदर प्लेटफॉर्म पे जा सके। और इन्फॉर्मेशन इस तरह से दी गई है, कई पैसेंजर्स को मैंने पूछा था जो रेगुलर ट्रेन में आए, उनका इस होल्डिंग एरिया के कारण, इस मैकेनिज्म के कारण आधे घंटे के अंदर अंदर, मतलब आप स्टेशन में पहुंचे उससे हाफ एन आवर के अंदर अंदर आप प्लेटफॉर्म पे पहुंच के गाड़ी के अंदर आ सकते हो। ऐसी व्यवस्था भी हो पाई बिकॉज ऑफ दिस एंटायर वॉर रूम मैकेनिज्म। अलग अलग जगह के व्यूज है इसमें पूरे में। तो जैसे मान लो अभी पैसेंजर्स यहाँ पे अंदर आ रहे हैं, ये अंदर इनवर्ट पैसेंजर्स हैं, फिर उनके टिकटिंग काउंटर्स है, ये वाले यहाँ पे खूब सारे टिकटिंग काउंटर्स बने हुए हैं, कई सारी ATVMs ऑटोमेटिक टिकट वेंडिंग मशीन्स लगी हुई है। जब ये ले लेंगे टिकट, उसके बाद में वो अंदर जब जाते हैं तो ये अंदर जाने वाला एरिया होगा, ये वाला एरिया सब अंदर जाने वाला होगा। ये आप जो देख रहे हैं ना ऊपर के तीनों पैनल्स, ये तीनों पैनल से अंदर जाने वाले, तो बहुत एक सिस्टमेटिक तरीके से इसमें जा सकते हैं। ছট পুজো উপলক্ষে নিয়মিত ট্রেন পরিষেবার পাশাপাশি একাধিক বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। শিয়ালদা স্টেশন থেকে বিহারের বিভিন্ন স্টেশনের উদ্দেশ্যে চলছে একাধিক ট্রেন। যাত্রীদের ভিড়ও চোখে পড়ছে স্টেশনে, তাদের সুবিধায় রয়েছে বিভিন্ন ব্যবস্থা। এদিন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর শিয়ালদা স্টেশন ঘুরে দেখেন। তিনি বলেন, যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখতেই এই উদ্যোগ। ऑलरेडी हम एसेस कर लिया है कि कब कब और किस किस डेस्टिनेशन के लिए भीड़ होने वाली है, उसके हिसाब से हमने ट्रेनें प्लान भी किया है। आपने देखा होगा कि लोग मांगे उसके पहले हमने खुद ही समझ के कर दिया। और एक अनरिजर्व ट्रेन भी चला रहे हैं इसके पीछे, जैसे गंगा सागर एक्सप्रेस बहुत पॉपुलर ट्रेन है, तो उसके बाद में एक 12 नंबर से 6:15 बजे एक TOD ट्रेन चला रहे हैं जो सभी को लेके जाएगी। और अगर और भी पैसेंजर इकट्ठा हुए और जाना चाहते हैं तो हम लोगों ने स्क्रैच रेक रखा हुआ है। एट शॉर्ट नोटिस वी विल रन द ट्रेन्स। রেলের এই পদক্ষেপে খুশি যাত্রীরা। परेशानी नहीं है, लेकिन उनका जो सिस्टम है उसमें थोड़ा अच्छा किया है। बहुत अच्छा है, हाँ थोड़ा अच्छा किया है पहले से। तो बहुत अच्छा लग रहा है, लाइन से चढ़ा रहे हैं आप लोग, हैं कोई दिक्कत, किसी को परेशानी नहीं, बहुत गड़बड़ी है नहीं, ना कुछ गड़बड़ी नहीं, ऐसे रहना चाहिए, हाँ ऐसे ही रहना चाहिए। উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার জন্য একাধিক বিশেষ ট্রেন চালাচ্ছে দক্ষিণ পূর্ব রেল। ছট পুজো উপলক্ষে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে 36টি বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন আদ্রা ডিভিশনের DRM মুকেশ কুমার। पूरे इंडियन रेलवेज की बात करें तो त्यौहार के लिए स्पेशल ट्रेन चलाई गई हैं, करीब 12,000 हैं, जिसमें से 36 ट्रेनें जो हैं साउथ ईस्टर्न रेलवे के थ्रू पास हो रही हैं। और यात्रियों की सुविधाओं के लिए हर स्टेशन पे जो प्रमुख स्टेशन है जहाँ पर भीड़ होने की संभावना है, वहाँ पर एक वॉर रूम का भी वहाँ पर भी हम लोग ने इस्टेब्लिश किया है। RPF की तैनाती बढ़ा दी गई है और जो भी ये वॉर रूम है इसको एक ऑफिसर 24/7 मैन कर रहा है, जिससे कि कोई भी घटना होने से पहले ही एक्शन लिया जा सके अगर कुछ संभावना हो। এখন আবার একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। $10 লাখের লটারি জিতেছি আমি। ওয়াও, পূর্ণ ফাঁদে জাল অফার্স থেকে সাবধান। RBI এ কথা বলে। জেনে রাখুন, সতর্ক থাকুন। আজ ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালন করা হয় ভাইফোঁটা। সেই অনুযায়ী এটি ভ্রাতৃদ্বিতীয়া নামেও পরিচিত। অনেকেই প্রতিপদেও ভাইকে ফোঁটা দেন। ভাইয়ের দীর্ঘ পরমায়ু কামনার উদ্দেশ্যে এবং ভাই বোনের মধুর সম্পর্ক আরও দৃঢ় করার উৎসব হলো এটি। ভাইয়ের কপালে বোনেরা ফোঁটা দিয়ে ধান দুর্বা সহ আশীর্বাদ বিনিময় করেন। মিষ্টিমুখ করিয়ে উপহার বিনিময়ের মধ্য দিয়ে ভাই এবং বোন উভয়ের মঙ্গল কামনাই হলো ভাই ফোঁটার মূল উদ্দেশ্য।
ভাইফোঁটায় অভিনব উদ্যোগ নিলেন সুন্দরবনের মহিলারা। গঙ্গাসাগরের ধবলাট রাসপুর এলাকায় ম্যানগ্রোভ চারাগাছকে ভাই হিসেবে ফোঁটা দিলেন তারা। প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবনকে রক্ষা করতে এবং নদী বাঁধকে শক্ত করতে ম্যানগ্রোভের ভূমিকা অপরিসীম। এ ব্যাপারে সচেতন করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। গাছকে ভাই ভেবে আমরা গাছকে ফোঁটা দিই, যাতে এই যে নদী ভাঙন হচ্ছে, সেই গাছ যদি বড় হয়ে নদী ভাঙনটা রোধ করতে পারে, সেই জন্যই গাছকে ফোঁটা দিচ্ছি। সবুজ সংঘের উদ্যোগে আমরা মূলত এই রোপণ করে যাতে নদী বাঁধ রক্ষা হয়, সেই জন্য মূলত এই গাছ আমরা করছি। প্রায় ৭৫ বিঘা এলাকায় ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে। গাছের সঙ্গে ভ্রাতৃত্ববোধ তৈরি করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সাধারণ মানুষ। আমাদের প্রেক্ষাপটটা হচ্ছে যে এই শুভ দিনে যাতে গাছের সঙ্গে একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হয় এবং আমরা যেরকম গাছকে ভালোবাসবো, গাছও আমাদেরকে রক্ষা করবে, এই ভ্রাতৃত্ব বোধটা গড়ে তোলার জন্যই সাধারণত আমাদের এই গ্রামের মহিলাদের দিয়ে আজকে এই অনুষ্ঠানটি করা হলো। আমার বিশ্বাস যে ধবলাট রাসপুরে তপবন চরল্যান্ডে যে ম্যানগ্রোভ লাগানো হয়েছে তা একমাত্র রক্ষা করতে হলে আমাদের এই এলাকার মানুষদেরকেই সচেতন করতে হবে। ভাইফোঁটার আবহে দেদার বিক্রি হচ্ছে মিষ্টি। মুর্শিদাবাদের বহরমপুরে বিখ্যাত ছানাবড়া জিআই ট্যাগ পাওয়ার পর ভাইফোঁটার বিশেষ কদর পেয়েছে। সঙ্গে বিভিন্ন মিষ্টিও বিক্রি হচ্ছে। সকাল থেকেই দেখা গেছে জেলার বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড়। এখানকার ছানাবড়া তো অবশ্যই বিখ্যাত। এখানকার ছানাবড়াটা খুবই ভালো, খুবই টেস্টি হয়। এখান থেকে নিয়ে যাই আমরা। আর আজকের দিনে তো এখানকার মিষ্টি লাগবেই ভাইদের জন্য। বিক্রেতারা জানালেন অন্যবারের তুলনায় এবার ছানাবড়ার চাহিদা বেশি। ছানাবড়ার তো একটা জনপ্রিয়তা আমাদের বহরমপুরে আছে এবং জিআই ট্যাগ পাওয়ার পর আরো বেশি আগ্রহ তো বেড়েছে। আজকে অন্য দিনের তুলনায় যেহেতু আজকে ভাতৃদ্বয় এবং সব ভাই বোনদের জন্য স্পেশাল আমাদের এখানে বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে এসছে এবং সেই তুলনায় আজকে দুর্দান্ত বেচাকেনা চলছে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে 25 ও 26 তারিখ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। দক্ষিণ আন্দামান সাগরে যেটা ঘূর্ণাবর্ত ছিল সেটি এখন দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট বে অফ বেঙ্গল এরিয়া, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এরিয়া এবং আমাদের দক্ষিণ আন্দামান সাগরের সংলগ্ন এলাকায় রয়েছে। এটির প্রভাবে একটা নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল এর মধ্যে। 25 বা 26 তারিখে মূলত বেশিরভাগ জেলাতেই বেশিরভাগ স্থানেই আমাদের শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। তবে এক দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, যেটা আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে যেমন 25 তারিখে, আর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে এক দু জায়গায় 26 তারিখে। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। এসআইআর এর জন্য প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করে ফেলতে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ রাজ্যের নির্বাচন আধিকারিকদের। রাজ্যে সিএ এর বিরোধিতা হলে প্রতিরোধ হবে, হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। রেল ভবনের ওয়ার রুম থেকে উৎসবের মরশুমে ট্রেন চলাচল ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সংবাদ এখন এ পর্যন্ত। এরপর রাত 8টায় রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার। কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড। পড়লো ফাঁদে। অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে। জেনে রাখুন, সতর্ক থাকুন। শুক্রবার 24শে অক্টোবরের অনুষ্ঠান পরিচিতি। ভোর 5:30টায় ভক্তিগীতি, শিল্পী ভাস্কর ভট্টাচার্য।
সকাল 6টায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন রচয়িতা রায়। 6:15 শুভ জন্মদিন। জন্মদিন জন্মদিন তোমার জন্মদিন। অমৃত কথা। 6:20 অমৃত কথা বিষয়। SIR के मुस्तकबिल पर रियासती इंतखाबी अफसर को भारत के इंतखाबी कमीशन ने